ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে টার্গেট করে আমরা যে ম্যাথের প্র্যাকটিস সেট শুরু করেছিলাম, তার আজকে 9 নম্বর সেট শুরু হতে চলেছে। দেখো, এই প্র্যাকটিস সেটগুলো যেগুলো তৈরি করা হচ্ছে, 15টা বা 20টা করে অঙ্কের যে সেটগুলো তৈরি করা হচ্ছে, এগুলো তোমরা যদি বারবার বারবার প্র্যাকটিস করো, তা আশা করি সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা তোমাদের কিন্তু ভীষণ ভীষণ কাজে লাগবে। তো শুরু করি, প্রথম অঙ্কটা কি আছে দেখি। দেখো, প্রথম অঙ্ক কি আছে বলছি, এক অসাধু বিক্রেতা ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লা দিয়ে তার দ্রব্য ক্রয় ও বিক্রয় করার সময় 10% ঠকায়। অর্থাৎ এক অসাধু ব্যবসায়ী একবার কি করছে, কেনার সময় 10% ঠকাচ্ছে, আবার বিক্রয় করার সময় 10% ঠকাচ্ছে। তাহলে তার কিন্তু দুদিক থেকে লাভ হচ্ছে, তাই না? কত করে লাভ হচ্ছে? 10% করে, অর্থাৎ 10% করে। তার লাভের শতকরা হার কত? দেখো, এটা আমরা যদি শর্টকাট মেথডটা আমি করাবো, তার আগে একটু করিয়ে দিই, মানে ডিটেলস একটু করাই। ধরি প্রথমে 100, 10% ঠকালে তার মানে 10% লাভ হয়, তাহলে 110/100। আবার বিক্রয় করার সময় 10% ঠকায়, তার মানে 10% লাভ হয়, 110/100। 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, থাকে কত? 121। কত ধরেছিলাম এটা? 100। হলো কত? 121। তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 21% বেড়েছে। কোথায় আছে অপশন? অপশন দেখো বি। তাহলে এটাই কিন্তু রাইট অ্যান্সার। এবারে একই যদি থাকে, সংখ্যাটা যদি একই থাকে, তো 10% যদি থাকে, সংখ্যা যদি একই থাকে, এখানে তো 10% লিখিয়ে দিয়েছে ক্রয় বিক্রয় করার সময়। তাহলে এরকম যদি থাকে, তাহলে আমরা শর্টে যদি করি, তাহলে কি করবো? 10 + 10, ঠিক আছে? প্রথমে কত পেলাম? 20। আর এই 10 গুণ 10, 10 গুণ 10/100। দেখো, এই 0 0 কেটে গেল, তাহলে থাকে কত? একক এক। এই একটা এখানে যোগ করে দাও, তাহলে কত হলো? সে 21%। অর্থাৎ এটা কিন্তু তুমি মুখে মুখেও করতে পারবে। অতএব কিন্তু তার আগে তোমরা এটা একটু ভালো করে শিখে নাও, তাহলে কি হবে? তোমরা কিন্তু আস্তে আস্তে শর্টগুলো করতে পারবে। যাক, অ্যান্সার কিন্তু আমাদের বি, আমরা পেয়ে গেছি 21%। নেক্সট দুদাক কি আছে দেখি। এক রেলগাড়ি 120 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 5 সেকেন্ড অতিক্রম করে। কি বলেছে? একটা ট্রেন বা অর্থাৎ রেলগাড়ি প্ল্যাটফর্মে একজন দাঁড়িয়ে ছিল, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করে। পরে পরে কি আছে দেখি। এবং প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে, এবং পুরো প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে 14 সেকেন্ড সময় লাগে। বলছে রেলগাড়ির গতিবেগ কত, অর্থাৎ ট্রেনটির গতিবেগ কত, এইটা জানতে চেয়েছি। দেখো, এই অঙ্কগুলো আমরা কত তাড়াতাড়ি করতে পারি। দেখো, প্রথমে আমরা কি লিখবো? 120 লিখবো, তাই না? 120 মিটার লম্বা ট্রেনটার দৈর্ঘ্যটা লিখলাম। এইবার দেখো, একটা 14 সেকেন্ড, অর্থাৎ প্ল্যাটফর্মকে 14 সেকেন্ড অতিক্রম করে, আর ব্যক্তিকে 5 সেকেন্ড অতিক্রম করে। তাহলে কি করবো? এই দুটো ডিফারেন্স করবো। নিচে লিখলাম 14 - 5, তাহলে কত পেলাম? 120/9। 3 দিয়ে কাটি, 3 3 9, 3 4 12, শূন্য আছে। তাহলে কত পেলাম আমরা? এই যেটা পেলাম, এটাও কিন্তু একটা গতিবেগ, কিন্তু এটা কিসে গতিবেগ? মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ করেছি, তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড, তাই না? এইবার দেখো, এই যে 40/3, কিন্তু আমাদের উত্তরগুলো কি আছে? উত্তরগুলো আছে কিমি পার ঘন্টাতে। তাহলে কিমি পার ঘন্টা আমি আগেও বলেছি, কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করলে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। এটা আমি 10 অঙ্ক যখনই করাই তখনই কিন্তু একবার লিখে দিই। দেখো, এবার আমরা কি করবো? 18/5 দিয়ে গুণ করবো। 3 6 18, 5 8 কত? 40, 6টা কত? 48। তাহলে কত বেরোলো? 48। এটা কিন্তু কিমি পার ঘন্টা, তাই না? তাহলে কোথায় আছে অপশন? অপশন সি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 3টা কি আছে দেখি। দুজন লোক এবং 3জন বালক যে কাজ 10 দিনে করতে পারে, সেই কাজ 3জন লোক ও 2জন বালক 8 দিনে করতে পারে। প্রথম লাইন আমাদের কি বলেছে ভালো করে বোঝো। দুজন লোক এবং 3জন বালক যে কাজ 10 দিনে করতে পারে বলেছে, সেই কাজ 3জন লোক ও 2জন বালক কি বলেছে? 8 দিনে শেষ করেন। তোমার কাছে জানতে চাইছে 2জন লোক ও 1জন বালক সেই কাজ সম্পূর্ণ করতে কত সময় নেবেন, এইটা জানতে চাইছি। 4টে উত্তর দেওয়া আছে। দেখো, শর্টেও করা যায়, কিন্তু আমি তোমাকে একটু প্রথমে ডিটেলসে করিয়ে দিই অঙ্কটা, তার যাতে তুমি বাড়িতে 2 বা 3 বার প্র্যাকটিস করলে পরে অঙ্কটা একদম সোজা হয়ে যায় তোমার কাছে, এবং এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসেও। দেখো, 2জন লোক 3জন বালক কত দিনে করে? 10 দিনে। একদিনে করলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 10-এর সাথে 2 গুণ করলে 10 দুগুণে কত? 20 এম, মানে লোক, প্লাস 10 3 10 কত? 30 বয়, মানে বালক। এবার দেখো, আবার এই লাইনটাও তাই হবে। 3টা কত হবে? 24 এম, প্লাস 8 দুগুণে 16 বয়। এইবার দেখো একটা জিনিস, 24 আর এখানে 20 কেটে গেলে কত থাকে? 4 এম।
সমান সমান 30 আর এখানে কত আছে 16, তাহলে কত থাকবে 14 বি। তাহলে আমরা কি জানি, দেখো আমরা যদি এইভাবে বের করি যে 8 যদি কেটে সোজা করি, মানে ছোট করে দিই আমরা, 2 দিয়ে কাটলে 2m সমান সমান 7b, অর্থাৎ দুজন লোক সমান সমান 7 জন বালক। এই লাইনটা আমাদের থাকলো। এইবার দেখো আমরা যে কোনো একটা জায়গায় কিন্তু লাইনটা আমরা বসাতে পারি। কিভাবে বসাই দেখো, এই লাইনটাই ধরো বসিয়ে দিই আমরা। দেখো কি বলছে, দুজন লোক, তাই না? এই যেখানে কি আছে, দুজন লোক প্লাস 3 জন বালক। আমাদের কি বলেছিল দেখো, দুজন লোক সমান সমান কতজন, 7 জন বালক। আমরা এই দুজন লোকের জায়গায় আমরা 7 জন বালক লিখতে পারি, প্লাস 3 জন বালক আছে, সমান সমান কতজন বালক হয়ে যাবে, 10 জন বালক, তাই না? তাহলে এইবার আমরা প্রথম লাইনে কিন্তু আমরা কত পেলাম, 10 জন বালক। কতদিনে কাজ করে, 10 দিনে। 10 জন বালক কাজ করে 10 দিনে। এইবার দেখো একজন বালক কাজ করে, একজন বালকের কাজ করতে বেশি সময় লাগবে, তাহলে কি হবে 10 গুণ 10। এইবার দেখো মানে একদম শেষ লাইনে কি আছে দেখো, দুজন লোক একজন বালক। আচ্ছা, দুজন লোক প্লাস একজন বালক। আমরা জানি দুজন লোক সমান কত, 7 জন বালক প্লাস একজন বালক সমান সমান কত হবে, এখানে 8 জন বালক। তাহলে 8 জন বালক কাজ করে 10 গুণ 10 বাই 8। 2 দিয়ে কাটি 4, 2 দিয়ে কাটলে 5, তাহলে এখানে কত থাকছে, আবার 8 টুক কেটে ছোট করে নি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 25 বাই 2। 12 দুগুণে কত, 24। 12 পূর্ণ 1-2, কত কত পেলাম, 12 পূর্ণ 1-2। কোথায় আছে, অপশন ডি, এটাই তাহলে রাইট অ্যান্সার। দেখো শুধু কি করলাম, লোকটাকে বালকে কনভার্ট করলাম, তাইলে অঙ্কটা আমাদের করতে সুবিধা হবে। তাহলে আমাদের উত্তরটা পেলাম 12 পূর্ণ 1-2, উত্তর অপশনে আছে অপশন ডি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগ কি আছে দেখি, একটি চৌবাচ্চা ভর্তির জন্য 2টি নল আছে, একটা 12 মিনিটে অপরটি 15 মিনিটে ভর্তি করতে পারে। এইবার কি বলছি দেখো, একটি নির্গম নলও আছে, অর্থাৎ যে নলটাতে জলটা বেরিয়ে যাবে। 3টি নল একসাথে খোলা থাকতে চৌবাচ্চাটি ভর্তি হতে সময় লাগে কত বলেছে, 20 মিনিট বলেছে। এই বলছে নির্গম নলটি তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি করবে। দেখো 12, 15 আর 20, এই লসাগু কত, 60। এবার দেখো আমরা প্রথমে দেখি 1 মিনিটে কতটা কাজ করতে পারে, কত অংশ কাজ করতে পারে। তাহলে 12 দিয়ে 60 কে ভাগ করলে কত হয় 5, 15 দিয়ে 60 কে ভাগ করলে কত হয় 4, আচ্ছা 20 দিয়ে 60 কে ভাগ করলে কত হয় 3। দেখো এই দুটো নল দিয়ে ভরছে, অর্থাৎ 5 আর 4 9, 9 থেকে 3 বাদ দিলে কত 6। অর্থাৎ দেখো টোটাল 60 অংশের মধ্যে 6 অংশ জল কিন্তু ভরছে, অর্থাৎ 1 মিনিটে কত কাজ করছে, 6 60। তাহলে এটা যদি কাটি 6 10 কে 60, অর্থাৎ 1 মিনিটে 1/10 অংশ কাজ করছে কিন্তু, তাই না? তাহলে যখন পুরো কাজ করবে তাহলে কি হবে, এই সংখ্যাটা উল্টে যাবে, অর্থাৎ 10 মিনিটে করবে। কোথায় আছে অপশন, অপশন বি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 5 দাগ কি আছে দেখি, একটি ক্লাসে 20 জন বালিকা 30 জন বালক আছে। বালিকা ও বালকের একটি বিষয়ের গড় 55 আর হচ্ছে কত 58। দেখো অঙ্কটা কিভাবে দিয়েছে দেখো, 20 জন প্রথমে বালিকা বলেছে, এই লাইনে গিয়ে কিন্তু প্রথমে কি বলছে 20 জন বালিকা 30 জন বালক, আর এখানে গিয়ে কি বলছে বালিকা ও বালক। বালিকা ও বালকের একটি বিষয়ের গড় যথাক্রমে 55 ও 58। বলছে সম্পূর্ণ ক্লাসের গড় নাম্বার কত। দেখো প্রথমে 20 জন বালিকা, আর এখানে বালিকার গড় নাম্বার কত 55, আমরা লিখতেই পারি 20 গুণ 55। আচ্ছা 30 জন বালক, আর এখানে বালকদের কত আছে, গড় কত আছে 58, তাহলে 30 গুণ 58। আমরা এখান থেকে দেখলাম যে 50 জন আছে মোট বালক বালিকা মিলে। আচ্ছা 55 দুগুণে 110, মানে একটা শূন্য হবে, একটা এই শূন্যটা এখানে বসে গেল। আচ্ছা 3 58, তার মানে 174, 174, একটা শূন্য আছে, শূন্য যোগ করি, 0 4 7 আর 8, 1 আর 1 2, 2840, অর্থাৎ মোট নাম্বার 2840, আর কতজন মিলে পেয়েছে, এটা 50 জন। তাহলে এই 2840 কে যদি আমি 50 দিয়ে ভাগ করি, 0 0 কেটে গেল, 5 দিয়ে ভাগ করি 284, 5 5 কত 25, 3 34, 5 6 কত
30, 4.0, 5 কত 40, তাহলে কত দাঁড়ালো 56.8। কোথায় আছে অপশন ডি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 6 দাগ কি আছে দেখি, 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি দ্রবীভূত অবস্থায় আছে, ওই মিশ্রণে কতটা চিনি মেশালে দ্রবণে 50% চিনি দ্রবীভূত অবস্থায় থাকবে। দেখো প্রথমে আমরা কত পার্সেন্ট আছে, 40% চিনি আছে তাই না, টোটাল দ্রবণের পরিমাণ 100%, এটা ধরতে হবে। কতটা মেশালে 50% হবে বলেছে, 50 মাঝখানে, 100 থেকে 50 বাদ দিলে 50, 50 থেকে 40 বাদ দিলে 10, 5:1, তাই না। এবার তোমাকে প্রশ্ন করেছে ওই মিশ্রণে কতটা চিনি মেশালে দ্রবণে 50% চিনি দ্রবীভূত অবস্থায় থাকবে, তাহলে কতটা চিনি মেশালে, দেখো চিনি তিনশো গুণ আমাদের দেখো এই যে 5:1, আমাদের কিন্তু এখানে 1/5 বলে লিখতে হবে, কিন্তু কত লিখতে হবে এখানে, এখানটাই কিন্তু ভালো করে বুঝে নেবে। এখানে যখন আমরা লিখছি 5:1, 5/6 করলে হবে না, কিন্তু 5 ভাগের 1 ভাগ কিন্তু এখানে করতে হবে, 1/5, 5 ধরে কাটলে কত হবে 60, তাহলে কত গ্রাম 60 গ্রাম, 60 গ্রাম মেশালেই দ্রবণে 50% চিনি দ্রবীভূত অবস্থায় থাকবে। এইটা কিন্তু অর্থাৎ 60 গ্রাম কোথায় আছে অপশন, অপশন বি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নাম্বার 7, কিছু টাকা 12.12% হারে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, এইটা জানতে চেয়েছে। দেখো একটা শর্টকাট ট্রিক্স আছে, কি ব্যয় করতে হবে, দেখো 100 x - 1 বাই r, এখানে এই x এর মানটা কি বসাবো, শুধু যত গুণ বলবে সেইটা বসাবো। তাহলে আমরা লিখতেই পারি এখানে 100 x এর মান 2 - 1, r এর মান কত লিখবো, দেখো r এর মান আছে 12.1/2, 12.1/2 অর্থাৎ 12 × 24, 25/2, এই 25/2, দেখো 2 থেকে 1 বাদ দিলে কত থাকে 1, 100 সাথে গুণ করলে 100 কে 100, নিচে কিন্তু 25/2, এটা আবার উল্টে দিই না, উল্টে যাবে তো না, তাহলে 2টা উপরে চলে যাবে, নিচে 25 থাকবে, 4 25 100, তাহলে 4 দুগুণে কত পেলাম 8, তাহলে কোথায় আছে অপশন সি, তাহলে 8 বছর, এইটা রাইট অ্যান্সার। নেক্সট 8 দাগ, একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেমি এবং প্রস্থ কত বলেছে 7 সেমি, পরিসীমা কত। আমরা কর্ণের সূত্র কি জানি, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাই না। দেখো এইটা যে কর্ণের সূত্র, এবার আমি দেখো একটা জিনিস বলি, কর্ণ কত আছে 25, কর্ণ তো আমরা রুট করলে তবে গিয়ে তো 25 পেতাম, তাই না। যদি রুট না করতাম, এটা যদি রুট না করতাম, রুট করলে তবে গিয়ে 25 পেতাম, যদি না করতাম তাহলে 25 25 কত পেতাম 625 পেতাম, তাই না। এর মধ্যে দৈর্ঘ্যের স্কয়ার আছে, প্রস্থের স্কয়ার আছে, দেখো প্রস্থ কিন্তু মান দেওয়া আছে কত 7, অর্থাৎ আমি 7 এর স্কয়ার লিখতেই পারি এখানটায়। তাহলে এইটা যদি 7 এর স্কয়ার লিখি তাহলে এখানে কত লিখবো, দৈর্ঘ্যটা বের করতে হবে। আচ্ছা প্রথমে আমাদের টোটাল কত আছে 625, 7 এর স্কয়ার মানে কত 7 7 49, তাহলে এটা বাদ দেবো, 9 থেকে 9 থেকে কত 15 হবে, 6 হাতে আমার 1, 4 কি 5, 5 আছে কত 12 হবে, 7 হাতে আমার 1, 6 থেকে 1 বাদ দিলে কত হবে 5, তাহলে এটা হবে কত, এইটা কিন্তু আমাদের টোটাল 576, অর্থাৎ 576 কার স্কয়ার, আমরা জানি 576 হচ্ছে 24 এর স্কয়ার, এটা হচ্ছে 24 এর স্কয়ার। দেখো 24 এর স্কয়ার করলে 576 পাই, আর 7 এর স্কয়ার করলে 49 পাই, এই দুটো যোগ করলে আমরা কত পাই 625, তাই না। তাহলে আমরা দৈর্ঘ্য কত জেনে গেলাম 24, আমাদের তো প্রশ্ন দেওয়াই ছিল, তাহলে দৈর্ঘ্য 24, প্রস্থ 7, তাই না। 7, পরিসীমা কত বলেছে, পরিসীমা সূত্র কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না, 2 × আমি দৈর্ঘ্য প্রস্থ লিখলাম না 24 প্লাস 7, তাহলে 24 আর 7 কত 31, 31 আর 2 গুণ করলে কত 31 দুগুণে 62, কোথায় আছে অপশন, অপশন এ, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 9 দাগ, দুটি সংখ্যার যোগফল 25, তাদের অন্তর মানে বিয়োগফল, সংখ্যা দুটির গুণফল কত, বলছে দুটো সংখ্যা আছে যাদের যোগ করলে আমরা কত পাবো 25 পাবো, আর বিয়োগ করলে আমরা কত পাবো 13 পাবো, বলছে সেই সংখ্যা দুটোকে তোমার আগে নির্ণয় করতে হবে, করার পরে কিন্তু সেই সংখ্যা দুটির গুণফল জানতে চেয়েছে।
দেখো এই 25 আর 13 একবার যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। 25 13 কত? 38। 38 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 19। একটা তাহলে পেলাম 19 সংখ্যা। আবার দেখো আরেকটা 25 মাইনাস 13/2 কত হবে? 25 থেকে 13 বাদ দিলে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6। তাহলে দেখো দুটো সংখ্যা কিন্তু আমি পেয়ে গেছি। এইবার আমাদের কি বলছে? সংখ্যা দুটির গুণফল। কিচ্ছু না, জাস্ট গুণ করে দিই। 6 নং 54 4 তোমার 5, 6 কে 6 আর 5 কত? 11। তাহলে কত পেলাম? 114। কোথায় আছে অপশন? অপশন সি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 10 দাগ কি আছে দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে। বলছে কি বার ছিল, এটা জানতে চেয়েছে। দেখো এই ক্যালেন্ডারের চ্যাপ্টারের অঙ্ক কিন্তু আমি একটা ডিটেলসের কিন্তু তোমাদের আমি ক্যালেন্ডারের অঙ্কগুলো করাবো। সেখানে একটা বা দুটো ক্লাসে আমি ক্যালেন্ডারের পুরো অঙ্কগুলো কমপ্লিট করে দেবো। আজকে যে অঙ্কটা আছে আমরা মোটামুটি দেখি। আশা করি সেটের যে অঙ্কটা আছে আমি এটা তোমাদের ভালোভাবে বুঝাতে পারবো, তোমরা বুঝতে পারবে আশা করি। দেখো 1861 খ্রিস্টাব্দ, আমি আগে বলি 1800 সালে অড ডে 3টে থাকে। কেন থাকে সেটা আমরা ডিটেলসে ক্লাসে বলবো, কারণ 1600তে কোনো অড ডে নেই, শূন্য। কিন্তু 100তে যদি অড ডে 5টা থাকে, তাহলে 200তে থাকে হচ্ছে 3টে অড ডে। তাহলে দেখো এখানে 1600 1800কে যদি ভাঙায় তাহলে 1600 প্লাস 200, তাহলে 1600তে কিছু থাকে না, 200তে 3টে থাকে। তাই আমি বললাম 1800তে টোটাল 3টে অড ডে থাকে। যে যতগুলো সাল আছে দেখো 1861, 1800-র পরে কতগুলো আছে? 61। যত আছে তার থেকে সবসময় 1 কমিয়ে নাও। তাহলে এইটা যদি 1 কমাই তাহলে কত হবে? 60। দেখো এই 60-এর মধ্যে 4 বছর অন্তর লিপ ইয়ার আসে, তাই না? আমরা জানি এটা। তাহলে 60 4 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে কতগুলো লিপ ইয়ার পাবো? 4 15 60, অর্থাৎ 15টা লিপ ইয়ার পাবো। ওই 15 কিন্তু আবার এর সাথে যোগ করব। তাহলে কত পেলাম? 75। 7 দিয়ে ভাগ করো, 7 10 কে কত? 70। কটা থাকলে অড ডে? 5টা। দেখো এখানে 5টা অড ডে আর এখানে 3টে অড ডে ছিল, তাহলে 5 যোগ 3 সমান 8টা। 7 দিয়ে ভাগ করলে কটা অড ডে পড়ে থাকবে? একটা। কেন 7 দিয়ে ভাগ করছি? কারণ আমরা জানি এক সপ্তাহ 7 দিনে হয়, তাই না? তাই 7 দিনের বেশি কিন্তু ধরা যাবে না। যখন দেখবো 7-এর থেকে বেশি, 7 থেকে বিয়োগ করব। এখানে 8 দিয়ে 7কে ভাগ করা মানে হচ্ছে, বা 8 থেকে 7কে বিয়োগ করলে একদিন থাকে। এই একটা কিন্তু আমাদের কাছে এখন অড ডে, বাকিগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। একটা অড ডে থাক। মে মাসের 7 তারিখে বলেছে জন্ম, তাই না? তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আর কি হবে? মে, তাই না? মে। দেখো জানুয়ারি হচ্ছে 31 মাস, ফেব্রুয়ারি হচ্ছে 28, মার্চ 31, এপ্রিল 30, মে আমরা 7 তারিখ অব্দি লিখবো। দেখো এবার 7 দিয়ে ভাগ করে বলছি, 7 দিনে বেশি নেওয়া যাবে না। 7 দিনকে ভাগ করলে কত হবে? 4 7 28, 3 4 7 28 0, 4 7 28 3, 4 7 28 2, 7 দিয়ে 7 কাটলে কিছু থাকে না। তাহলে এখানে কি কি পেলাম? 3 আর 3 6 আর 2 কত? 3 3 6 আর 2 কত পেলাম? টোটাল 8 পেলাম। তাহলে দেখো 8 8 আর এখানে কত পেয়েছি? অর্ধের লাস্ট কটা ছিল? একটা। তাহলে কত হলো? 9। আমরা জানি 7-এর বেশি হওয়া যাবে না, তাহলে 7 দিয়ে যদি বিয়োগ করে দিলে কটা থাকে? দিন, এক্সট্রা দিন কটা থাকে? 2টো দিন। দেখো 1 মানে হচ্ছে সোম, আর 2 মানে হচ্ছে মঙ্গল। এরকম করে 3 হচ্ছে বুধ, 4 হচ্ছে বৃহস্পতি। তাহলে আমাদের 2 দিন এসছে, 2 দিনটা কি হবে? মঙ্গলবার। কোথায় আছে অপশন? অপশন সি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 11 দাগ। প্রথম 19টি স্বাভাবিক জোড় সংখ্যার স্বাভাবিক জোড় সংখ্যা বলেছে, কিন্তু স্বাভাবিক জোড় সংখ্যার কি বলেছে? গড় কত? দেখো এই স্বাভাবিক জোড় আরেকটা কি দিতে পারে? বিজোড় দিতে পারে, তাই না? দুটো আছে। স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত জানতে চাইছে। দেখো কতগুলো সংখ্যা বলেছে? 19টি। দেখো যখন আমাদের জোড় বলবে তখন কিচ্ছু না, যে যতগুলো সংখ্যা থাকবে তার সাথে 1 যোগ করে দাও, তাহলে কত হবে? গড় 20। কোথায় আছে অপশন? অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু যদি এটা বিজোড় হতো, তাহলে যদি 19টাই স্বাভাবিক সংখ্যা থাকতো, তাহলে কিন্তু আমাদের উত্তরটা শুধুমাত্র বিজোড়ের সময় যদি হতো বিজোড়, তাহলে কিন্তু শুধু উত্তরটা 19 হতো। জোড়ের ক্ষেত্রে 19 যা বলবে তার সাথে 1 যোগ বলেছি, তাহলে 19টা স্বাভাবিক সংখ্যা ছিল, 1 যোগ করলে কত হলো? 20টা। আর যদি বিজোড় থাকতো তাহলে কিন্তু এর গড় হতো কিন্তু শুধুমাত্র 19। যতগুলো সংখ্যা বলবে ততই তার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? অপশন কোথায় আছে? বি। বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 12 দাগ কি আছে দেখিও। এ একটি কাজ করতে পারে 6 পূর্ণ 2 3 দিনে, বি ওই কাজটা করতে পারে 10 দিনে। বলছে তারা উভয় কাজটি শুরু করে এবং 2 দিন পর এ কাজ ছেড়ে চলে যায়।
কতদিনে বাকি কাজটি সম্পূর্ণ করবে, এটা জানতে চেয়েছে। আরেকবার বলছি, এ একটি কাজ করে 6.2-3 দিনে। তাহলে একটা কাজ যদি 6.2-3 দিনে করে, তাহলে এ একদিনে করে কতটা? 318 কত 20, 20/3। কিন্তু যেহেতু একদিনে করবে তখন উল্টে যাবে, 3/20। আচ্ছা, বলছে বি ওই কাজটি করতে পারে 10 দিনে। তাহলে বি একদিনে করে, পুরো কাজ করে 10 দিনে, একদিনে করবে 1/10, তাই না? বলছে তারা উভয় কাজটি শুরু করে এবং দুদিন, বলছে দুদিন পর এ কাজ ছেড়ে চলবে। তো দুদিন তো কাজ করেছিল, তাহলে সবার উপরে 2 গুণ করে দিই। এ হচ্ছে 6/20, এ হচ্ছে 2/10। এইবার দেখো, পর এ কাজ ছেড়ে চলে যায়। কে কাজ ছেড়ে চলে যায়? এ কাজ কিন্তু কাজ ছেড়ে চলে যায়। আগে দেখি এই যে দুদিনে কতটা কাজ করেছে এরা দুজন মিলে, দেখি আগে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি দুদিনে করে কতটা আগে দেখি, 6/20, 2/10, 20 কেটে যায় 6, 10 দুগুণে 20, 2 দুগুণে কত 4, তাহলে 10/20, 10 দুগুণে 20, অর্থাৎ 1/2 অংশ কাজ করেছে করেছে তাহলে দেখো এ আর বি মিলে কিন্তু এই দুদিনে 1/2 অর্থাৎ হাফ অংশ কাজ করেছে। তাহলে বাকি কাজ কত? হাফ যদি হয়ে যায় তাহলে বাকি কাজ কত? হাফ অংশ। তাহলে এই কাজটা কি করবে? বলছে কদিন, বলছে চলে যায় এবং কতদিনে বি বাকি কাজটি সম্পন্ন করবে। তাহলে এই হাফ অংশ কাজটা কিন্তু বি করবে। দেখো বি প্রথমেই বলেছে পুরো কাজটা করে বি কত? 10 দিনে। পুরো কাজ বলতে এক অংশ বুঝাই, তাহলে হাফ অংশ পড়ে আছে, তাহলে হাফ অংশ করতে কতদিন লাগবে? 5 দিনই লাগবে। দেখো বি তাহলে পুরো কাজ করে 10 দিনে, তাহলে হাফ অংশ করবে 1/2, তাহলে কত অ্যান্সারটা? 5 দিন। কোথায় আছে অপশন? অপশন ডি। তাহলে এটা হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট 13 দাগ, বলছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 6, 9, 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। দেখো এই জাতীয় অঙ্কগুলোকে কি করতে হবে, যতগুলো সংখ্যা দিয়েছে তার প্রথমে কি করতে হবে? 6, 9, 12, এর কি করব? এর লসাগু। এর লসাগু কত হবে? 36 হবে, কারণ এর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে 12। 12 গুণিতক করে দাও, 12 অক্ষে 12, 12 আর 6 যাবে, 9 যাবে না। 12 দুগুণে 24 যদি করতাম, 12 আর 6 যেত, 9 যেত না। 3 বারং 36 যে করলাম, 12 যাবে, 9 যাবে, 6 যাবে, তাহলে অ্যান্সার কত হবে? 36 হতো, লসাগু 36। এইবার কি বলছে দেখো, এখানে বলেছে যে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা বলতে 3 অঙ্কের কি বুঝি আমরা? 3টে 9, তাহলে এই 3টে 9 কে 36 দিয়ে ভাগ করো, 36 দুগুণে 72, 9 থেকে 2 বাদ দিলে 7, 9 থেকে 7 বাদ দিলে থাকে 2, 9 নামলো। 7 বাদ দিই, 6 7 42, 2 হাতে আমার 4, 3 7 21 আর 4 কত? 25, 9 থেকে 2 বাদ দিলে 7, 7 থেকে 5 বাদ দিলে থাকে 2, 27। তাহলে আমাদের কি পেয়েছিলাম? 3টে 9। প্রথমে আমরা কি করবো? এই যে 27 অবশিষ্ট থাকলে এটাকে বাদ দেবো, বাদ দিই। 9 থেকে 7 বাদ দিলে কত হবে? 2, 9 থেকে 2 বাদ দিলে কত হবে? 7, 9, এইটা কত হচ্ছে? 9, তাহলে কত পেলাম? 972। কিন্তু লাস্টে গিয়ে বলেছিলাম আমাদের 3 ভাগশেষ থাকবে, অর্থাৎ 3 বেশি থাকবে, তাহলে 3 যোগ করে দিই, 975। কোথায় আছে অপশন? অপশন ডি। তাহলে এটা অপশন সি, সরি, এটা হচ্ছে তাহলে রাইট অ্যান্সার। নেক্সট 14 দা, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত, মুদ্রার সংখ্যার অনুপাত কত আছে? 2:3:5 হলে তাদের মূল্য অনুপাত কত? এটা জানতে চেয়েছে। দেখো 1 টাকায় কটা আছে? দুটো। আমরা আগে লিখি মূল্যের অনুপাত। দেখো 1 টাকাটাকে আমরা 100 পয়সা ধরে নিই, যেহেতু এগুলো সব পয়সা আছে তো ওটাকে পয়সায় কনভার্ট করলাম। তাহলে 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 100 পয়সা কটা আছে? অর্থাৎ 1 টাকা কটা আছে? দুটো, 2 দিয়ে গুণ করলাম। আচ্ছা, এবার 50 পয়সা কটা আছে? 3টে। 25 পয়সা কটা আছে? 5টা। তাহলে 200, 150, 5 25, 125। 25 দিয়ে কাটলে 8, 25 দিয়ে কাটলে হচ্ছে 6, 25 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে মূল্যের অনুপাত কত হলো? 8:6:5। কোথায় আছে অপশন? অপশন দেখো এতে আছে, তাহলে এটাই কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট 15 দাগ, আজকে সেটের একদম শেষ অঙ্ক। বলছে নিচের কোন ভগ্নাংশটি 3-এর 4-এর থেকে বড় কিন্তু 5-এর 6 থেকে ছোট? 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোন ভগ্নাংশটি 3-এর 4 থেকে বড় কিন্তু 5-এর 6 থেকে ছোট হবে? দেখো প্রথমে আমরা যদি লিখি 3-এর 4,
অর্থাৎ 4/3 মানে হচ্ছে এটা ভাগ করলে দাঁড়াবে 0.75। আর দেখো 5/6 এটাকে যদি আমরা ভাগ করি কত দাঁড়ায় দেখি, 0.0 অর্থাৎ 6টা 48, তাই তো? 2 দশমিকের জন্য 0 আছে। আচ্ছা 3 6 18, 2 আর দরকার নেই, আমি থাক। অর্থাৎ এটা তাহলে হচ্ছে 0.83 আর এটা তাহলে 0.75, তাই না? এই দুটোর মান। এইবার দেখো প্রথম অপশনটার দিকে যদি একটু তাকাই, একের 1/2, তার মানে 1/2 মানে হচ্ছে তোমার 0.5, এটা থেকে তো ছোট হয়ে গেল, কিন্তু আমাদের প্রথমে বলেছে 3/4 থেকে বড়, তাহলে এই অপশনটা তো হবেই না। আচ্ছা লাস্টের অপশনটা দিকে একবার তাকাও, 9/10, 9/10 মানে হচ্ছে 0.9। তাহলে দেখো বলছে কোন ভগ্নাংশটি 3/4 থেকে বড়, এটা বড় কিন্তু এটার থেকে ছোট না। এই দুটোর থেকেই দেখো এটা 5/6 মান কত দাঁড়িয়েছে, 0.83, অর্থাৎ 83, 0.83, আর এটা হচ্ছে 0.9 মানে 9 বা 90। তাহলে দেখো দুটো ভগ্নাংশ থেকে কিন্তু এটা বড় হচ্ছে, এটাও হবে না, কারণ বলেছে এটার থেকে বড় আর এটার থেকে ছোট, কিন্তু এ দুটো ভগ্নাংশ থেকে বড়, তাহলে কিন্তু এটাকে নিতে পারবো না। তাহলে পড়ে থাকলো আমাদের কাছে এই দুটো। এবার দেখো 2/3 যদি আমি ভাঙিয়ে নি কি হয়, 0, 3 6 কত 18, 2 0.0 3 6 কত 18। দেখো আমাদের 0.66 বেরিয়েছে, অর্থাৎ 66, তাই না? এবার দেখো কি বলছিল, কোন ভগ্নাংশ 3/4 থেকে বড়, তাই 3/4 থেকে বড়, 3/4 থেকে তো 3/4 থেকে বড় তো হচ্ছে না, 3/4 মান হচ্ছে 0.75, এটা কিন্তু 0.66, তাহলে এটাও হবে না, তাহলে এটাও আমাদের গেল। তাহলে পড়ে থাকবো 4/5। দেখো 4/5 মানে হচ্ছে 0.8, তাহলে দেখো এর থেকে কিন্তু বড়, অর্থাৎ 75 আছে, 8 মানে 80 ধরতে পারো তুমি, তাহলে এর থেকে এ বড়। আর এইটা কত আছে 83, কিন্তু এটা তো আছে কত 80, তাহলে এর থেকে কিন্তু ছোট, তাহলে অপশনটা কিন্তু আমি নিতে পারি সি, অর্থাৎ 4/5।